হচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার, প্রেজেন্টেশন দিয়ে দেন স্যার। ওকে ওকে কালকের ক্লাসে আমরা ড্রাগ অ্যাবজর্পশন এটা ডিসকাস করতেছিলাম, শেষের দিকে গিয়ে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যাওয়াতে একটু বাকি ছিল। তো টুডে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। তো এর আগে কালকের যেটুকু বাকি আছে একটু বলি। আমরা বলতেছিলাম বায়ো ইকুইভ্যালেন্স, মনে আছে না? কালকে লাস্টে বলতেছিলাম কি বায়ো ইকুইভ্যালেন্স মানে টু ড্রাগস এর মধ্যে কম্পারেটিভ স্টাডি করা হয় যদি বায়ো অ্যাভাইলেবিলিটি। তো দুইটা ড্রাগ এটা হতে পারে সেম জেনেরিক নেমের ড্রাগ, ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ব্র্যান্ড নেমে নিয়ে আসছে, এটার মধ্যে কম্পারিজন, অথবা ডিফারেন্ট টু ড্রাগস এর মধ্যেও তাদের বায়ো অ্যাভাইলেবিলিটি কম্পারিজন করা যেতে পারে, অথবা একই কোম্পানির ডিফারেন্ট ব্যাচেস অফ ম্যানুফ্যাকচারিং ড্রাগস এর মধ্যেও কিন্তু কম্পারিজন হতে পারে। তো কম্পারিজন করে বায়ো অ্যাভাইলেবিলিটি যদি ইকুয়াল পাওয়া যায় তখন বলা হবে যে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বায়ো ইকুইভ্যালেন্স। এখানে দেখো দুইটা ব্র্যান্ডের ড্রাগের বায়ো অ্যাভাইলেবিলিটি কার্ভ দেখানো হচ্ছে। ড্রাগ এ, এটা হচ্ছে জেনেরিক ব্র্যান্ড ইয়েলো কালারের যেটা, আর রেড কালার যেটা এটা হচ্ছে ব্র্যান্ড, কোন একটা ব্র্যান্ডের কোন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ড্রাগ, আর এটা হচ্ছে জেনেরিক। তো দুটোর বায়ো অ্যাভাইলেবিলিটি কম্পেয়ার করা হলো, অলমোস্ট সিমিলার কার্ভ। অ্যাডমিনিস্ট্রেশনের পরে কনসেন্ট্রেশন রেজ করতে থাকলো, পিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করলো, এরপরে আবার ফল করতে থাকলো। এই হলো এটার কার্ভ। আর ব্র্যান্ডেড যেটা এটা একই, অ্যাডমিনিস্ট্রেশনের পরে ড্রাগ কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে পিকে গেল, এরপরে এটা আবার ফল করতে থাকলো টাইমে। তাহলে এদের সিম্যাক্স মানে পিক প্লাজমা কনসেন্ট্রেশন এইটারও ইয়েলোটারও যা, রেডটারও তাই, এবং টিম্যাক্স মানে টাইম টু অ্যাচিভ দিস সিম্যাক্স ম্যাক্সিমাম পিক কনসেন্ট্রেশন এটাও যা, রেডটারও তা। এন্ড এরিয়া আন্ডার কার্ভ, এই যে এই কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া আসছে এই এটা দুটোরই সেম। সো দিস টু ড্রাগস আর কনসিডার্ড অ্যাজ বায়ো ইকুইভ্যালেন্ট। তো এটা আমরা আলাদা দেখাইলাম। এখন দুইটা কার্ভকে যদি এটা যদি কোনো ট্রান্সপারেন্ট পেপারে আঁকা হয়, এরপরে একটার উপরে যদি আরেকটাকে প্লেস করা হয়, তাহলে কিন্তু will be super impossible, মানে একটা কার্ভের উপর আর একটা কার্ভ পড়ে যাবে। এখানে দেখানো হচ্ছে একটা কালারের উপরে আর একটা কালার ওভারল্যাপ হয়েছে, আমরা সুপার ইম্পোজ হয়ে গেছে। when bioavailability curves of two different drugs are superimposable, then we call that they are bioequivalent. আমরা যেটা বলতেছিলাম যে bioequivalence স্টাডি করা হয় for same drug of different company or for same drug batches of same company. এক কোম্পানির ডিফারেন্ট ব্যাচে যে ড্রাগগুলো তৈরি করা হয় তাদের মধ্যেও কম্পেয়ার করা যেতে পারে, অথবা ডিফারেন্ট কোম্পানির সেম ড্রাগের মধ্যেও কম্পারেটিভ স্টাডি করা বা ইকুইভ্যালেন্ট স্টাডি করা হয়। স্যার ব্যাচ বলতে কি বুঝি? বলো। ব্যাচ বলতে কি বুঝি স্যার? একই কোম্পানির ব্যাচ বললেন যেটা, একই কোম্পানি একই কোম্পানির ব্যাচ বললেন না স্যার এইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি স্যার? সেম কোম্পানির ডিফারেন্ট ব্যাচ, মানে ধরো জানুয়ারি 2020 এই টাইমে একটা ব্যাচের ড্রাগ প্রোডাকশন হলো, সে বেক্সিমকো কোম্পানি না জানুয়ারিতে যে নাফাগুলো তৈরি করে ছাড়লো এটা একটা ব্যাচ। এরপরে তারা যদি আবার জুলাইতে আরেকটা ব্যাচের নাফা তৈরি করে, ওই কোম্পানি তৈরি করলো আরেক সময়, তাহলে এটা ডিফারেন্ট ব্যাচ হয়ে গেল। তো ওই ব্যাচের যে একটা নাফা আর জানুয়ারির ব্যাচের একটা নাফা আর জুলাইয়ের ব্যাচের একটা নাফা, এর মধ্যে যদি আবার কম্পারেটিভ স্টাডি করা হয়, এটার কোম্পানিওয়ালারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিওয়ালারা তাদের যারা কাজ করতেছে এখানে তারা আসলে কোয়ালিটি ওয়ার্ক করতেছে কিনা এটা দিয়ে তারা বুঝতে পারবে। ওই টাইমে যারা কাজ করছে, যারা তৈরি করছে ঠিক মতো সব তৈরি করছে কিনা, আর জুলাইতে যারা তৈরি করছে তারা ঠিক মতো তৈরি করছে কিনা, তাতে তাদের এই প্রোডাক্টের কোয়ালিটি বা ভ্যালুটি এটা মেনটেন হচ্ছে কিনা, এটা তারা কম্পেয়ার করতে পারে।
এই হলো ডিফারেন্ট ব্যাচের বিষয়। অ্যানাদার টার্ম, আমরা তো এতক্ষণ বললাম যে দুইটা ড্রাগ সেম কোম্পানির ডিফারেন্ট ব্যাচের ড্রাগ অথবা ডিফারেন্ট কোম্পানির সেম ড্রাগ, এর মধ্যে কম্পেয়ার করতেছি আমরা বায়ো অ্যাভাইলেবিলিটি। কিন্তু আসলে তো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে আমরা ড্রাগের ইফেক্ট পাবো, ইফেক্ট। তো কোনো এমন যদি হয় যে বায়ো অ্যাভাইলেবিলিটি তারা ঠিক দেখাইলো, ইকুয়াল দেখাইলো জেনেরিকের সঙ্গে আর অরিজিনেটর ব্র্যান্ডের সঙ্গে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা ইউজ করলাম তো দুইটা ড্রাগের ইফিকেসি আর থেরাপিউটিক ইফেক্ট এটা যদি আবার কম বেশি হয় তখন কিন্তু আমাদের আলটিমেট টার্গেট ফুলফিল হলো না। আমরা চাবো যে তারা যেমন বায়োঅ্যাভাইলেবিলিটির দিক দিয়ে এটা সেম এটা দেখাবে, তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা পেশেন্টের উপরে এটাকে অ্যাপ্লাই করব তখন যে এর ইফেক্ট, বায়োলজিক্যাল ইফেক্ট বা থেরাপিউটিক ইফেক্ট এটাও যদি যেন আমরা সেম পাই তাহলে বোঝা যাবে যে কোয়ালিটি মেনটেন হচ্ছে। তো তাহলে এটা আমরা বুঝবো কি দিয়ে, যে আমরা ওই এক কোম্পানির, ওই যে বারবার বলি কমন কোম্পানির এক্সাম্পল দিই, বেক্সিমকো কোম্পানির নাপা, এটা আমরা বায়োঅ্যাভাইলেবিলিটি স্ট্র্যাটেজিতে স্কয়ার কোম্পানির এইস এর সঙ্গে আমরা বায়ো ইকুইভ্যালেন্ট পেয়েছি। এখন প্র্যাকটিক্যালি যখন পেশেন্টের উপরে এই দুটোই অ্যাপ্লাই করা হবে, কোনো পেশেন্টকে নাপা দেওয়া হলো তার জ্বর মাথা ব্যথা কমে গেল, কোনো আবার আরেকজনকে এইস দেওয়া হলো তারও জ্বর মাথা ব্যথা আমাদের এক্সপেক্টেড টাইমের মধ্যে এটা সাবসাইড করে গেল, তাহলে বোঝা যাবে যে তারা ইফেক্টের দিক দিয়েও ইকুয়াল। বায়োঅ্যাভাইলেবিলিটি যেমন ইকুয়াল, ইফেক্ট এর দিক দিয়েও তারা ইকুয়াল। তখন এটাকে কি বলা হবে? বায়োঅ্যাভাইলেবিলিটি ইকুয়াল হওয়ার কারণে আমরা বলেছি বায়ো ইকুইভ্যালেন্স। এখন থেরাপিউটিক থেরাপিউটিক ইফেক্ট ইকুইভ্যালেন্স। সেম, তাহলে কি বলবো আমরা? থেরাপিউটিক ইফেক্ট যদি ইকুয়াল হয় তাহলে বলবো আমরা থেরাপিউটিক ইকুইভ্যালেন্স, দে আর থেরাপিউটিক্যালি ইকুইভ্যালেন্ট। সো the concept of therapeutic equivalence এটা এসে গেছে। তাহলে এখানে therapeutic equivalence, comparison of therapeutic effect of two or more drugs, comparison of their efficacy and safety. ওকে, তাহলে গতকালকের ক্লাসের কন্টিনিউশনে বায়োঅ্যাভাইলেবিলিটি, বায়ো ইকুইভ্যালেন্স, বায়োঅ্যাভাইলেবিলিটি কার্ভ এবং এই কার্ভের মধ্যে কম্পারিজন, আমরা একটা কথা বললাম সুপার ইম্পোজেবল যদি হয়, একই রকমের কাজ যদি হয় তাহলে তারা বায়ো ইকুইভ্যালেন্ট। আর থেরাপিউটিক ইফেক্টের দিক দিয়েও যদি কম্পেয়ার করে দেখা যায় তারা সিমিলার এফিকেসি শো করতেছে, তখন আমরা বলবো দে আর থেরাপিউটিক্যালি ইকুইভ্যালেন্স। ওকে, তাহলে কালকে ক্লাসের বাকিটুকু শেষ করে দিলাম। আজকে আমরা চলে যাই ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস। আমরা অ্যাবজর্পশন করে ড্রাগকে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে দিয়েছি, গতকাল ব্লাডে পৌঁছে দিয়েছি। এখন ব্লাডে থাকলে তো হবে না, ড্রাগকে তার ইফেক্ট শো করতে হলে টার্গেট সাইটে পৌঁছতে হবে। আর ব্লাডে যে পৌঁছে গেছে তার জন্য টার্গেট সাইটে পৌঁছা কোনো ব্যাপার না, কারণ ব্লাড কার্ডিয়াক আউটপুট অল টিস্যুর আছে, অল টিস্যুতে কার্ডিয়াক আউটপুটের ফ্র্যাকশন চলে যায়, তো সেই ফ্র্যাকশন চলে যাবে এবং ড্রাগ বডির অল টিস্যুতে, অল সাইটে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে সার্কুলেশন থেকে অ্যাবজর্পশনের পরে এই ড্রাগটা ব্লাড থেকে চলে যাবে, ডিফারেন্ট টিস্যুতে চলে যাবে। এর মধ্যে আমরা আমাদের টার্গেট যে টিস্যু, সেই টিস্যুতে গিয়ে এটার আমরা টার্গেট ইফেক্ট, থেরাপিউটিক ইফেক্ট, ডিজায়ার্ড ইফেক্ট পাবো। আর আদার দেন টার্গেট সাইডেও ড্রাগ পৌঁছে যাবে, তো সেটা হবে আমাদের আনডিজায়ার্ড অর আনওয়ান্টেড। তাহলে ব্লাড থেকে টিস্যুতে পৌঁছে যাওয়া, আবার কিছু কিছু ড্রাগ ওই টিস্যু থেকে ব্লাডে আবার ব্যাক করে সেখান থেকে আবার আদার টিস্যুতে চলে যায়, রিডিস্ট্রিবিউশন আমরা বলেছি এর আগে, রিডিস্ট্রিবিউশন, এটাও ডিস্ট্রিবিউশনারি পার্ট। তো ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ মিনস হাউ ড্রাগ ট্রাভেলস দ্য ব্লাড স্ট্রিম and how it goes into and comes out of other areas of body. কিভাবে ড্রাগ ব্লাড থেকে চলে যায় টিস্যু লেভেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে টিস্যু থেকে একটু বেরিয়েও আসে ব্লাডে, আবার এখান থেকে রিডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই ব্যাপারটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। এখন ডিস্ট্রিবিউশন তো আমরা সহজে বললাম, কিন্তু ব্লাড ডিস্ট্রিবিউট হয়ে টিস্যু লেভেলে পৌঁছে যাওয়া এটা কিন্তু এত সহজ নয়। সাইট অফ অ্যাকশনে পৌঁছতে ড্রাগকে সেভারেল ব্যারিয়ার ক্রস করে যেতে হয়।
অ্যাবজর্পশনে তোমরা দেখেছো, অ্যাবজর্পশনের সময় আমরা ওরালটাই যদি বলি, ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের পরে যে ট্র্যাক্টের লুমেন থেকে গাটের ওয়ালের মেমব্রেন, মিউকোজাল মেমব্রেন, এইটা ক্রস করে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায় হানকার ফ্লুইডে, সেখান থেকে এরপরে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ব্লাডে চলে যায়। তো ব্লাডে চলে গেছে, এই পর্যন্ত অ্যাবজর্পশন হয়ে গেছে। এখন অ্যাবজর্পশনের পরে ব্লাড থেকে আবার সাইট অফ অ্যাকশনে পৌঁছতে কিন্তু তাকে অনেক ব্যারিয়ার ক্রস করে যেতে হবে। প্রথমে তাকে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যেতে হবে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আবার টিস্যু সেল মেমব্রেন, এটা ক্রস করে চলে যাবে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে। ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে আবার ফার্দার উইদিন সেল আরো কিছু মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে, অর্গানেলি মেমব্রেন ক্রস করে ইন্ট্রা অর্গানেল ফ্লুইড এখান পর্যন্ত ড্রাগ পৌঁছে যেতে পারে, ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। তাহলে এই সব ব্যারিয়ার ক্রস করে সাইট অফ অ্যাকশন আর একদম ডিফারেন্ট টিস্যুস, অর্গানস, সেলুলার লেভেল পর্যন্ত, ইভেন ইন্টারসেলুলার ইন্টার অর্গানেলি লেভেল পর্যন্ত ড্রাগ ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। এই এখানে তাহলে ফ্রম প্লাজমা ড্রাগস হ্যাভ টু ক্রস ক্যাপিলারি মেমব্রেন টু কাম ইনটু ইন্টারস্টিশিয়াল স্পেস, আমরা যেটা বললাম। দেন ইট নিড টু ক্রস দ্য সেল মেমব্রেন টু এন্টার ইনটু ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এই ছবিটা দেখো, আমরা প্রথমে এখানে দেখিয়েছি যে এনভায়রনমেন্ট থেকে মানে এক্সটেরিয়র থেকে মিউকোজা আর স্কিন ক্রস করে ব্লাড ড্রাগ ঢুকবে। তার মানে যদি ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে যে ট্র্যাক মিউকোজা, আর যদি স্কিনে অ্যাপ্লাই করা হয় তাহলে স্কিনের এপিথেলিয়াম ক্রস করে আগে ওখানকার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পৌঁছবে। এরপরে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে প্লাজমাতে, প্লাজমা থেকে আবার ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেল মেমব্রেন, টিস্যু লেভেলে যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন ক্রস করে ইন্টারসেলুলার ফ্লুইড। এখান থেকে আবার উইদিন সেল অর্গান, যেগুলো মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে, এগুলোর মেমব্রেনও ক্রস করে উইদিন অর্গানেলি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এই লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাহলে এক্সটেরিয়র থেকে মিউকোজা আর স্কিনের এপিথেলিয়াম ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, দেন ক্যাপিলারি মেমব্রেন করে ব্লাড, প্লাজমা, এই পর্যন্ত হলে অ্যাবজর্পশন, সার্কুলেশন পর্যন্ত পৌঁছে গেল, ব্লাড পর্যন্ত অ্যাবজর্পশন। এরপরে ব্লাড থেকে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে টিস্যু সেল মেমব্রেন ক্রস ইন্টারসেলুলার ফ্লুইড, এরপরে অর্গানেল মেমব্রেন করে ইন্টার অর্গানেল ফ্লুইড, এই পর্যন্ত হলো ডিস্ট্রিবিউশন। আরো ঘটনা ঘটে যে এই টিস্যু সেল থেকে আবার এটা অনেক কিছু কিছু ক্ষেত্রে আবার উল্টা হতে পারে, যেমন আমরা বলেছি থায়োপেন্টাল সোডিয়াম হাইলি লিপিড সলিউবল হওয়ার কারণে এই টিস্যু সেল থেকে সিএনএস, এটা তো মূলত সিএনএস তে ডিস্ট্রিবিউট হয়, সিএনএস থেকে আবার ব্যাক করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখান থেকে আবার ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ব্লাডে ব্যাক করতে পারে, এখান থেকে আবার আদার টিস্যু স্পেশালি কার্ডিওরেসপিরেটরি সিস্টেম এখানে এটা ব্যাক করে। এই জন্য কিন্তু আবার থায়োপেন্টাল সোডিয়াম ডোজ বেশি হয়ে গেলে বা রিপিটেড অ্যাডমিশন হলে এটার কার্ডিওভাস্কুলার টক্সিসিটি হয়। আচ্ছা, সেটা ওইটা পরের সময় জানতে পারবো। এখন এই যে আমরা ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি, all drugs are not distributed equally, সব ড্রাগ কিন্তু একই রকমের ডিস্ট্রিবিউশন হয় না। কোনো ড্রাগ দেখা যায় এটা শুধু ব্লাডেই থেকে যায়, প্লাজমাতে থাকে, কোনো ড্রাগ ইসিএফ এ থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইড পর্যন্ত থাকে, এটা ইন্টারসেলুলারলি ঢোকে না। আবার কিছু কিছু ড্রাগ ইসিএফ, আইসিএফ সব জায়গায় আমাদের বডির টোটাল বডি ফ্লুইডে এটার অ্যাক্সেস থাকে, এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে ডিস্ট্রিবিউশনে ভেরি করে, কোনো ড্রাগ শুধু প্লাজমাতেই থাকতে পারে কনফাইন, কোনো ড্রাগ ইসিএফ এ ডিস্ট্রিবিউটেড থাকে, আবার কোনো কোনো ড্রাগ ইসিএফ, আইসিএফ অল বডি ফ্লুইডে এটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। এটার কারণ হলো এটার এই যে মেমব্রেন গুলো, এই যে ব্যারিয়ার গুলো আমরা দেখাইলাম, একদম যে ট্র্যাক থেকে শুরু করে কতগুলো ব্যারিয়ার, কতগুলো মেমব্রেন ক্রস করে তাকে সাইট অফ অ্যাকশনে পৌঁছতে হয়। তো এই মেমব্রেন ক্রসিং ক্যাপাসিটি কার কেমন তার বেসিসে এগুলোর এই ভেরিয়েশন হয়ে যাচ্ছে, এগুলো ভেরিয়েশন হয়ে যাচ্ছে। তো যে ড্রাগ গুলো ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারে
যে ড্রাগগুলো ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারে না তারা প্লাজমাতেই কনফাইন্ড থাকে। কারণ প্লাজমা থেকে বের হয়ে যাইতে হলে তাকে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে হবে। তো যদি ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে না পারে তারা প্লাজমাতেই থেকে যাবে। আর যারা ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারে কিন্তু টিস্যু সেল মেমব্রেন এটা ক্রস করতে পারে না, তারা ক্যাপিলারি ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পর্যন্ত থাকলো, তার মানে প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এগুলো, তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড, এই পর্যন্ত তারা কনফাইন থাকলো। আবার যারা হাইলি লিপিড সলিউবল তারা অল মেমব্রেনকে ক্রস করে চলে যায়, ক্যাপিলারি মেমব্রেন এন্ড অলসো টিস্যু সেল মেমব্রেন সব ক্রস করে গেল, ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার সব ফ্লুইডে এটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। নাও এটা একটা রিটেনের কোশ্চেন অনেক সময় আসতে পারে, ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন। স্যার বলো। স্যার যে ড্রাগগুলো প্লাজমাতে থেকে যায় তারা কি ইফেক্টিভ হয়? সাইট অফ অ্যাকশনে তো যেতে পারে না তাহলে? হ্যাঁ, এগুলো কিছু ড্রাগ আছে এগুলোর কাজ এই ধরনের যেগুলো আমাদের পেরিফেরিতে অ্যাকশন দরকার, তো এই ধরনের ড্রাগ যদি হয় তো সেটা ওটা দিয়ে কাজ হবে না। কিন্তু এই ড্রাগস রিমেইনিং ইন প্লাজমা এগুলো ক্লিনিক্যালি যেগুলো ইউজ হয় সেগুলোর আসলে কাজও মূলত প্লাজমাতেই, যেমন অ্যান্টিকোয়াগুল্যান্ট, হেপারিন, এটা এই ধরনের একটা গ্রুপের ড্রাগ, তো এটা মূলত প্লাজমাতেই বেশি দরকার, প্লাজমাতেই কাজ। অ্যালবুমিন, অ্যালবুমিন ইউজ করা হয় কলয়েডাল অসমোটিক প্রেসার বাড়ানোর জন্য, তো এটার অ্যাকশন তো দরকার মূলত প্লাজমাতেই। তো জি আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। তো রিটেনের কোশ্চেন এন্ড ভাইভাতেও তোমাদের ফেস করতে হতে পারে ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন। ওই যে আমরা বললাম যে ড্রাগ ডিস্ট্রিবিউশন থ্রুআউট দ্য বডি ইজ নট ইকুয়াল। এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কি কি ফ্যাক্টর রেসপন্সিবল? There are several factors for this unequal distribution of drugs, such as drug factors, pH of the media, regional blood flow, drug binding, plasma protein binding and tissue binding. আমরা এটা বলেছি এর আগে ওই যে ইভেন্টস গুলো বলার মধ্যে, যে ড্রাগ প্লাজমাতে প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, আবার টিস্যু লেভেলে কিছু কিছু ড্রাগ টিস্যু প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে থাকে, এজন্য তাদের টিস্যু হাফ লাইফ বেশি হয়, টিস্যুতে কনসেন্ট্রেট হয়। And there are some barriers in distribution of drug. Well, these are the factors that are responsible for unequal distribution of drugs. Drug factors, pH of the media, regional blood flow, plasma protein binding, tissue binding, and some barriers. ড্রাগ ফ্যাক্টরস গুলো মূলত গতকাল অ্যাবজর্পশনের রিলেশনে ডিসকাশন হয়ে গেছে, ওই ফ্যাক্টর গুলোই আর কি। কারণ ওই যে অ্যাবজর্পশনের ক্ষেত্রেও যেমন মেমব্রেন ক্রসিংটা ব্যাপার ছিল, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও মেমব্রেন ক্রসিংটাই ব্যাপার, তো ফ্যাক্টর অলমোস্ট সেম অ্যাবজর্পশনের মতোই। ড্রাগ ফ্যাক্টর যেগুলো, লিপিড সলিবিলিটি অফ দ্য ড্রাগস, ড্রাগ যদি বেশি লিপিড সলিবল হয় তাহলে এটা মেমব্রেন ক্রস করতে পারবে ভালো, ডিস্ট্রিবিউশন ভালো হবে। মলিকুলার ওয়েট অফ দ্য ড্রাগস, স্মল মলিকুলার, লো মলিকুলার ওয়েট এগুলো ক্রস করবে ভালো, হাই মলিকুলার গুলো ডিফিকাল্ট। কেমিক্যাল নেচার অফ ড্রাগস, পিকে অফ ড্রাগস, কেমিক্যাল নেচার এন্ড পিএইচ, এটা দিয়ে আমরা একসঙ্গে ডিসকাস করি গতকালকের মতো। লিপিড soluble drugs are unionized or non-ionized. They can cross easily the membrane and become available or distributed everywhere. But water-soluble drugs are ionized. Ionized drugs can't cross membrane, so they remain mostly in ECF. তারা মেমব্রেন ক্রস করতে পারে না, এজন্য সেলের বাইরে থেকে যাচ্ছে। লিপিড soluble drug এর ডিস্ট্রিবিউশন গুড, তারা মেমব্রেন ক্রস করে চলে যাচ্ছে almost everywhere in the body, but water-soluble drugs can't cross membrane, so mostly remaining in ECF. এটা আমরা বলে ফেললাম লো মলিকুলার হাইড্রোজেন। এই কেমিক্যাল নেচার, পিকে অফ ড্রাগ এন্ড পিএইচ অফ দ্য মিডিয়া, এটা অ্যাবজর্পশনের রিলেশনে যেভাবে কথা বলা হয়েছে কথা মূলত এরকমই। তো যে ড্রাগগুলো আয়োনাইজ বেশি হবে আর ডিসোসিয়েশন বেশি হবে
ionized drug can cross membrane or less cross membrane. এখন ব্লাড যেহেতু ব্লাডের পিএইচ কি কত অ্যালকালাইন স্যার অ্যালকালাইন 7.4 পিএইচ অ্যাবাউট 7.4 তাই না এখন তাহলে চিন্তা করো অ্যাসিডিক ড্রাগ যদি হয় তোমরা গতকালকের নলেজ থেকে ডিসকাশন থেকে মনে করতে পারো কিনা অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া আউটকাম কি হবে লো অ্যাবজর্পশন স্যার। লেস অ্যাবজর্পশন স্যার হবে এটা তো শেষ কথা সিকোয়েন্সিয়ালি বলো অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া আয়োনাইজেশন বেশি হবে না কম হবে স্যার বেশি হবে স্যার বেশি অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া আয়নাইজেশন বেশি অ্যাবজর্পশন আয়োনাইজেশন বেশি হবে আর আয়োনাইজেশন যদি বেশি হয় লেস অ্যাবজর্পশন ionized drug can cross or less cross membrane তাহলে absorption distribution কালকে গেছে absorption আজকে হচ্ছে distribution তাহলে membrane cross করে distribution তার কম হবে আর basic drug in alkaline media blood ionization কম হবে আর non ionization or less ionization মানে crossing of membrane বেশি হবে তার মানে distribution বেশি হবে তাহলে acidic drug আয়োনাইজেশন বেশি হওয়ার কারণে এটা মেমব্রেন ক্রসিং ক্যাপাসিটি কম হবে ডিস্ট্রিবিউশন কম হবে আর বেসিক ড্রাগ আয়োনাইজেশন কম হওয়ার কারণে মেমব্রেন ক্রসিং ক্যাপাসিটি বেশি হবে এটা ডিস্ট্রিবিউশন বেশি হবে রিজিওনাল ব্লাড ফ্লো এটা তো বোঝাই যায় যার ব্লাড সাপ্লাই যত বেশি সে তত ব্লাড বেশি পাবে ব্লাডের মধ্যে ড্রাগ আছে ড্রাগও বেশি পাবে তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু রিজিওনাল ব্লাড ফ্লো হাইলি ভাস্কুলার অর্গানস যেগুলো লিভার হার্ট লাংস কিডনি ব্রেন এগুলো তো হাইলি ভাস্কুলার অর্গান এগুলোতে ড্রাগ ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি হবে এরপরে মডারেট ব্লাড সাপ্লাই যেগুলো আছে যেমন মাসেল স্কেলিটাল মাসেল এখানে চাইতে কম হবে মডারেট পুয়ার ব্লাড সাপ্লাই যেসব টিস্যুর ফ্যাট টেন্ডন কার্টিলেজ এগুলোতে ড্রাগ ডিস্ট্রিবিউশন সবচেয়ে কম হবে So according to vascularity of the tissues or organs, drug distribution varies. Highly vascular organ সবচেয়ে বেশি মডারেটেড করে আর লেস or poor blood supply যাদের তাদের ডিস্ট্রিবিউশন সবচেয়ে কম এটাই আমরা এখানে যেটা বললাম ডিফারেন্ট টিস্যুতে অ্যাকর্ডিং টু ভাস্কুলারিটি প্যাটার্ন অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন একদম পিক কার্ভ যেটা দেখা যাচ্ছে এটা হলো হাইলি ভাস্কুলার অর্গানের জন্য এরপরের কার্ভগুলো তাদের যেমন ব্লাড সাপ্লাই তার চাইতে কম তার চাইতে কম তার চাইতে কমই হবে বাইন্ডিং আমরা বলেছি যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগস এন্ড টিস্যু বাইন্ডিং প্রপার্টি অফ ড্রাগস প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর কারণে ড্রাগ ডিস্ট্রিবিউশন ভেরি করে যে ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বেশি বাইন্ড হয়ে থাকবে তো সেই ড্রাগের ডিস্ট্রিবিউশন কম হবে আর কম বাইন্ডিং হলে এটা টিস্যু লেভেলে ডিস্ট্রিবিউশন বেশি হবে টিস্যু বাইন্ডিং প্রপার্টি যেসব ড্রাগের টিস্যু বাইন্ডিং প্রপার্টি আছে টিস্যু প্রোটিনের সঙ্গে বাইন্ড হওয়ার টেন্ডেন্সি যাদের আছে তারা টিস্যুতে বেশি চলে যাবে ওই যে টিস্যুতে ওই প্রোটিন আছে তার সাথে তার অ্যাফিনিটি আছে আর ওই ধরনের স্পেসিফিক প্রোটিন বাইন্ডিং টিস্যু প্রোটিন বাইন্ডিং টেন্ডেন্সি না থাকলে তার ডিস্ট্রিবিউশন স্পেসিফিক কোনো টিস্যুতে হবে না নাও ব্যারিয়ার্স অনেক এক্সামিনার বেশি লাইক করেন পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করেন যে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অয়েল ড্রাগস ইজ বিং ডিস্ট্রিবিউটেড ড্রাগ ডিস্ট্রিবিউশনের সময় তাদের কি ব্যারিয়ার তো ব্যারিয়ার বলতে আমাদের একদম শুরু থেকে যে ট্রাক্টের লুমেন থেকে অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে প্রথমে তাকে মিউকোজাল ব্যারিয়ার ক্রস করতে হতেছে নরমাল সেল মেমব্রেন এরপরে ক্যাপিলারি মেমব্রেন সার্কুলেশনে আসার পরে আবার ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে বের হয়ে গিয়ে আবার টিস্যু সেল মেমব্রেন এগুলো হলো নরমাল ব্যারিয়ার এছাড়া there are some special barriers in our body blood brain barrier blood placental barrier blood CSF barrier blood testis barrier এগুলো তোমাদের ফিজিওলজিতে একটু পরে আসার কথা blood brain barrier blood placental barrier blood testis barrier blood CSF barrier তো যাই হোক এর মধ্যে ব্লাড ব্রেন ব্যারিয়ার সবচেয়ে বেশি সবাই ইম্পর্টেন্স দেয় এরপরে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার প্রেগন্যান্ট লেডির রিলেশনে এটা ইম্পর্টেন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার সম্পর্কে
আইডিয়া আছে তোমাদের অ্যানাটমি ফিজিওলজি থেকে পড়ে Yes, sir. Sir, কি ব্লাড ভেসেল কি দিয়ে তৈরি হয় sir, এটা single layer of basement membrane and astrocyte. Food processor. বেসমেন্ট মেমব্রেন আর অ্যাস্ট্রোসাইট দিয়ে ব্যারিয়ার হয়ে যাবে সেল লাগবে না Say endothelium. endothelial cell. ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এরপরে বেসমেন্ট মেমব্রেন Food processor. প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট আচ্ছা এখানে কি কোনো স্লিট থাকে সেলের ফাঁকে ফাঁকে না, স্যার। থাকে না স্যার না, স্যার। there is no fenestration or filtration slit in between capillary endothelium তার মানে এমনি সেলগুলো টাইট জাংশন এরপরে আবার মেমব্রেন আছে এরপরে আবার ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট দিয়ে আরো এটাকে স্ট্রেনথেনিং করা হয়েছে টাইট প্লাজমা প্রোটিন বাইন্ডিং আমরা এর আগেও গতকাল বা তার আগের ক্লাসে একটু বলেছি যে ড্রাগ সার্কুলেশনে যাওয়ার পরে অ্যাবজর্পশন হওয়ার পরে মোস্ট অফ দ্য ড্রাগস বাউন্ড টু প্লাজমা প্রোটিন বেশিরভাগই কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে থাকে আর একটা ফ্র্যাকশন ফ্রি থাকে আর ওই ফ্রি ফ্র্যাকশনটাই ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ আর প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে যে ড্রাগটা এটা ইনঅ্যাক্টিভ এটা আবার প্রয়োজন হলে যদি ফ্রি ড্রাগের কনসেন্ট্রেশন কমে যায় তো বাউন্ড ড্রাগ ফ্রি হয়ে ইকুইলিব্রিয়াম মেনটেন করে তার মানে হলো বাউন্ড ড্রাগ এন্ড free drugs are always in equilibrium এই equilibrium always maintain হয় তার মানে হলো এই প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা রিভার্সিবল it follows law of mass action অনুযায়ী এটার বাইন্ডিং বাইন্ড হবে সার্ভে বাইন্ড হবে রিভার্সিবল always there is maintenance of equilibrium between bound drug and free drug concentration in plasma now what are the proteins আচ্ছা একটু দেখো এখানে ফ্রি ড্রাগ এন্ড বাউন্ড ড্রাগ দেখো অলওয়েজ ইকুইলিব্রিয়াম ডায়াজেপামের ক্ষেত্রে 99% বাউন্ড প্লাজমা প্রোটিন বাউন্ড অনলি 1% ফ্রি মরফিনের ক্ষেত্রে 35% বাউন্ড 65% free this equilibrium will be always maintained what are the plasma proteins with which different drugs bind তোমরা এন্ডোক্রাইনোলজি পড়েছো না এখানে দেখেছো হরমোনগুলো প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড থাকে মনে পড়ে শুনতেছো তোমরা Yes, sir. জি স্যার হ্যাঁ হরমোনগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড থাকে এটা তোমরা পড়েছো না তো ড্রাগসও প্লাজমাতে ডিফারেন্ট প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড থাকে এর মধ্যে সবচেয়ে বেশি বাইন্ড হয় অ্যালবুমিনের সঙ্গে এছাড়া আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন সাম লাইপোপ্রোটিনস এন্ড গ্লোবুলিনস অ্যালবুমিন আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন লাইপোপ্রোটিন এন্ড গ্লোবুলিনস generally acidic drugs bind with albumin acidic drugs generally binds with albumin and basic drugs binds with alpha 1 acid glycoprotein and lipoproteins and the steroid and other hormones bind with mainly globulin তাহলে আমরা যে প্রোটিনগুলোর নাম বললাম ডিফারেন্ট গ্রুপের ড্রাগ কিন্তু ডিফারেন্ট প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি থাকে acidic drugs mainly albumin basic drugs mainly alpha 1 acid glycoprotein and lipoprotein and steroid and other hormones or hormonal drugs bind with globulin তবে এরকম হতে পারে যে অ্যালবুমিনের প্রতি কারো অ্যাফিনিটি বেশি কারো কম আবার সিমিলার অ্যাফিনিটি টু অ্যালবুমিন ডিফারেন্ট ড্রাগের থাকতে পারে যেমন অ্যাসপিরিন এন্ড ওয়ারফেরিন এই দুইটা ড্রাগ এরা দুইজনেই বাইন্ড করে অ্যালবুমিনের সঙ্গে এবং তাদের বাইন্ডিং অ্যাফিনিটি দুইটারই অনেক বেশি তো যদি সেম টাইমে অ্যালবুমিন অ্যাসপিরিন এন্ড ওয়ারফেরিন একই পেশেন্টকে দেওয়া হয় তাহলে কিন্তু এই দুই ড্রাগ সেম টাইপ অফ প্লাজমা প্রোটিন অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করার জন্য কম্পিটিশন করবে তো এই কম্পিটিশনের জন্য কিন্তু তার এই দুই ড্রাগের মধ্যে আবার ড্রাগ ইন্টারঅ্যাকশনের চান্স আছে আচ্ছা এটা আমরা একটু পরে বলি এখন বলি হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগস প্লাজমা প্রোটিন বাইন্ডিং হওয়া
এর ইম্পর্টেন্স কি? প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস আর ইনঅ্যাক্টিভ, ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ। আমরা আগে বলেছি যেহেতু প্লাজমা প্রোটিন বাউন্ড, এরা কিন্তু লার্জ মলিকুল, এরা কিন্তু মেমব্রেন ক্রস করতে পারবে না। তাহলে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস কান্ট ক্রস মেমব্রেন। Plasma protein bound drugs are not metabolized. Plasma protein bound drugs are not excreted. Plasma protein bound drugs act as reservoir of drugs. যখন ফ্রি ড্রাগ এর কনসেন্ট্রেশন কমে যাবে তখন এর থেকে ফ্রি হয়ে আবার সেটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। তাহলে প্লাজমা প্রোটিন ড্রাগস আর নট ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। Plasma protein drugs can't cross membrane. They are not metabolized and they are not excreted. Plasma protein drugs remain as reservoir of drugs. When free drug concentration decreases, bound drugs become free and maintain the equilibrium. So only free drugs are pharmacologically active, only free drugs are metabolized, and only free drugs are excreted. এখানে কিছু ড্রাগের বাউন্ড এন্ড আনবাউন্ডের ফ্রি, দ্যাট ইজ ফ্রি ফর্মের পার্সেন্টেজ মেনশন করা আছে। এটা তো তোমাদের বইতে আছে, বেনেট এন্ড ব্রাউনস ক্লিনিক্যাল ফার্মাকোলজি বইতে চারটা দেয়া আছে। কিছু ড্রাগের বাউন্ড এন্ড আনবাউন্ড ফর্ম আর ফ্রি ফর্মের রেশিও পার্সেন্টেজ। স্যার তাহলে প্লাজমা প্রোটিনে যে থেকে যাচ্ছে ড্রাগ, এগুলো কি হ্যাঁ, বলো। শরীরের জন্য ক্ষতিকর? সেটা মানে কি হিসেবে থাকছে? কি বলো? প্লাজমা প্রোটিন বাউন্ড, তোমার কোশ্চেনটা বলো আবার। স্যার প্লাজমা প্রোটিন বাউন্ড যে ড্রাগ গুলো, এগুলো তো শরীরে থেকে যাচ্ছে, কি হিসেবে থাকছে এবং স্যার কি শরীরের জন্য ক্ষতিকর বা ধরনের কোনো কিছু? প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ তো প্লাজমাতেই থেকে যাচ্ছে, এটা তো মেমব্রেন ক্রস করতে পারবে না, দেখাইলাম। আমরা তো বললাম যে অনলি ফ্রি ড্রাগ এটাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে। বডিতে যে ড্রাগ দেওয়া হয়, এই জন্যই তো আমাদের বডির যে এই ফার্মাকোকাইনেটিক্স পড়া লাগে, তো আমাদের এই জন্যই জানা লাগে, এই জন্যই যে একটা ড্রাগ দিলে আমি যেটা দেব পুরোটাই তো টিস্যুতে ডিস্ট্রিবিউট হবে না। এই যাওয়ার পথে কত ফ্যাক্টর, প্লাজমাতে অ্যাবজর্পশন করে পৌঁছায় দিলাম, যাওয়ার পরে ওখানে আবার প্লাজমা প্রোটিন ধরে ফেলবে তাকে। তো কাজেই ধরার পরে কিছু ফ্রি থাকবে, সেটা দিয়ে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হবে। এই সব ফার্মাকোকাইনেটিক কনসিডার করেই তো ড্রাগের ডোজ, ড্রাগের শিডিউল, ডোজিং শিডিউল, ফ্রিকোয়েন্সি এগুলো ডিজাইন করতে হয়। এই জন্যই তো এটা জানা দরকার। প্লাজমাতে যেহেতু প্রোটিন আছে আর যেহেতু ড্রাগ কেমিক্যাল, ওই মেনি ড্রাগস প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হবেই। এই জন্যই তো এটা জানা দরকার যে এটা জেনে আমরা এটাকে ওভারকাম করে এই পরিমাণ ড্রাগ দেব যাতে বাউন্ড হওয়ার পরেও কিছু ফ্রি থাকে, সেটা দিয়ে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাই। স্যার কিন্তু কিছু বাউন্ড হচ্ছে আবার কিছু বাউন্ড হচ্ছে না, এটার কি কারণ স্যার? এগুলো তো ড্রাগের কেমিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল। একটা ড্রাগ তো কেমিক্যাল না, এর বিভিন্ন ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়া কারণে কারো টেন্ডেন্সি থাকে বাইন্ড বেশি হওয়ার, কারো টেন্ডেন্সি থাকে কম হওয়ার। এটা তো ড্রাগের ইন্ডিভিজুয়াল প্রপার্টি, এর বেসিসে কম বেশি হচ্ছে। স্যার আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ কি বললাম? স্যার প্লাজমা প্রোটিনের সাথে যে ড্রাগটা বাইন্ড হয়ে যাচ্ছে সেটা পরবর্তীতে কোথায় যায়, বা সেটার এটা কি ফেটটা কি? এটা যতক্ষণ এটার অ্যাকশন দরকার ততক্ষণ তো ইয়া হবেই, অ্যাকশন দেবে। তারপরে যখন ড্রাগ ডিস্ট্রিবিউট হয়ে গেল, কনসেন্ট্রেশন কমে গেল, কমতে আবার কিছু সে ছেড়ে দিবে, এইভাবে চলতে থাকবে। এক সময় যখন ড্রাগের ইফেক্ট হইতে হইতে এটার অ্যামাউন্ট ফ্রি হইতে হইতে এখান থেকে সরে যাবে, এক সময় তো ড্রাগ সব এক্সক্রিশন হয়ে যায়। সেভারাল হাফ লাইফস, এটা একটা কথা আছে তোমাদের যে 5 হাফ লাইফস এর পরে মোস্ট অফ দ্য ড্রাগস আর ইলিমিনেটেড। এক সময় ড্রাগ ইলিমিনেশন হয়ে যাবে। যে ড্রাগের যেমন হাফ লাইফ, সেই হিসেবে হাফ লাইফ একটা ড্রাগ কমপ্লিটলি বডি থেকে ইলিমিনেশনের জন্য ইট রিকোয়ার 5 হাফ লাইফস। ওই এক হাফ লাইফ যাবে আর কিছু এক্সক্রিশন হয়ে যাবে, এভাবে ইলিমিনেশন হইতে হইতে 5 হাফ লাইফ পার হয়ে গেলে almost all drugs are eliminated from body.
আচ্ছা, এবারে আসা ওই যে আমরা বলতেছিলাম যে সেম প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিনের জন্য ডিফারেন্ট ড্রাগের বাইন্ডিং অ্যাফিনিটি স্ট্রং থাকতে পারে, সিমিলার থাকতে পারে, তখন তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং কম্পিটিশন হলে তাদের মধ্যে ড্রাগ ইন্টারাকশন হবে। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন এন্ড ওয়ারফেরিন। ওয়ারফেরিন বডি যখন অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে এটা 75% প্লাজমা প্রোটিন বাউন্ড থাকে, 25% ফ্রি থাকে। তার মানে হচ্ছে 3:1। যদি টোটাল 4 হয়, 4টা মলিকুল যদি হয় ড্রাগ মলিকুল, তার মানে এর মধ্যে 3টা প্লাজমা প্রোটিন বাউন্ড থাকবে, একটা ফ্রি থাকবে। এখানে ফিগারে দেখানো আছে, দেখো এই যে 4টা ড্রাগ মলিকুল, এই যে 4টা ওয়ারফেরিন, এটা হলো অ্যালবুমিন, 3টা বাইন্ড হয়েছে, একটা ফ্রি আছে। এই ফ্রিটাই হচ্ছে ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। আবার অ্যাসপিরিনের ক্ষেত্রেও তাই, এটাও 75% প্লাজমা প্রোটিন বাউন্ড থাকে, 25% ফ্রি। এই যে 4টা, এর মধ্যে 3টা বাউন্ড, একটা ফ্রি, ফার্মাকোলজিক্যালি অ্যাকশনের জন্য একটা ফ্রি। এখন এট এ টাইম যদি কোনো পেশেন্টকে অ্যাসপিরিনও দেওয়া হয়, ওয়ারফেরিনও দেওয়া হয়, তখন তো তারা দুইজনই কম্পিটিশন করবে, দুইজনেরই অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হওয়ার টেন্ডেন্সি সমান। তাহলে আউটকাম ধরতে পারে এরকম হতে পারে যে কম্পিটিশন করে অ্যাসপিরিনও 2টা বাউন্ড হলো, ওয়ারফেরিনও 2টা বাউন্ড হলো। এখন প্লাজমাতে কিন্তু সেক্ষেত্রে তাদের দুইজনেরই 2টা করে ফ্রি থাকলো, অ্যাসপিরিনও 2টা ফ্রি, ওয়ারফেরিনও 2টা ফ্রি। এতে হবে কি, এই যে এটা এক ধরনের ড্রাগ ইন্টারাকশন, এই দুই ড্রাগের মধ্যে কম্পিটিশন হয়ে নরমালি ফ্রি থাকতো একটা, যদি একা একা দেওয়া হইতো তাদের একটা দিত, ওইটা দিয়ে ইফেক্ট হতো। এখন 2টা একসঙ্গে দেওয়ার কারণে দুইটারই 2টা করে ফ্রি থাকলো, তার মানে তাদের প্লাজমাতে কনসেন্ট্রেশন ডাবল হয়ে গেল। তাহলে একটা দিয়ে যে ইফেক্ট হইতো, একটা দিয়ে যে ইফেক্ট হইতো, এখন দুইটারই ডাবল হওয়ার কারণে তাদের থেরাপিউটিক এফিকাসিও ডাবল হয়ে যাবে এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যদি এক্সেস হয়ে যায়, ইট মে টার্ন ইনটু অ্যাডভার্স ইফেক্ট অর টক্সিসিটি। সেই জন্য অ্যাসপিরিন আর ওয়ারফেরিন যদি একসঙ্গে দেওয়া হয়, তখন এটা কনসিডার করতে হবে যে তাদের মধ্যে এই সেম প্লাজমা প্রোটিন অ্যালবুমিনের সাথে বাইন্ডিং এর ক্ষেত্রে কম্পিটিশনের কারণে ড্রাগ ইন্টারাকশন হয়ে তাদের ফ্রি ড্রাগের কনসেন্ট্রেশন ডাবল হয়ে দেয়ার ইজ চান্স অফ টক্সিসিটি। এই জন্য প্রয়োজনে ডোজ অ্যাডজাস্টমেন্ট, ডোজ রিডাকশন করার প্রয়োজন হতে পারে। তো তোমাদের ড্রাগ ইন্টারাকশন আলাদা একটা ডিসকাশন আছে এখানে, এই ধরনের অনেক ড্রাগ ইন্টারাকশন আছে। তো ডিস্ট্রিবিউশনের রিলেশনে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর রিলেশনে তোমরা এটা মনে রাখো যে অ্যাসপিরিন আর ওয়ারফেরিন একই সঙ্গে দিলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর লেভেলে ড্রাগ ইন্টারাকশনের কারণে there is chance of toxicity. টিস্যু বাইন্ডিং, তো টিস্যুতে ডিস্ট্রিবিউট হওয়ার ক্ষেত্রে কোন টিস্যুর প্রোটিনের সঙ্গে কোন ড্রাগের বাইন্ডিং টেন্ডেন্সি বেশি থাকে। তো সেই সব স্পেশাল অ্যাফিনিটির কারণে স্পেশালাইজ আর সিলেক্টিভ সাম টিস্যুতে ওই ড্রাগ বেশি ডিস্ট্রিবিউট হয়ে থাকতে পারে। ব্রেন, অ্যাডিপোস টিস্যু, কর্নিয়া, বোন, এগুলোতে। যেখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, some drugs readily distribute in these specific tissues and remain accumulated or concentrated there. যেমন টেট্রাসাইক্লিন টেন্ডেন্সি হলো বোনে ডিপোজিশন হওয়া, বোনে কনসেন্ট্রেট হওয়া। এই জন্য কিন্তু টেট্রাসাইক্লিন গ্রোয়িং বোন যাদের আছে, গ্রোয়িং বোন কাদের আছে? বাচ্চাদের স্যার, বাচ্চা, বেবি, চিলড্রেন। এই জন্য চিলড্রেনে অ্যান্ড প্রেগনেন্সিতে এটা কন্ট্রাইন্ডিকেটেড। প্রেগনেন্সিতে তো ফিটাসের বোন গ্রো হচ্ছে, আর চিলড্রেন তাদেরও বোন গ্রোয়িং এর একটা এজ আছে, আপ টু এ লেভেল, সেই পর্যন্ত। তবে বলা হয় মোটামুটি 8 ইয়ার্স পর্যন্ত চিলড্রেনের টেট্রাসাইক্লিন কন্ট্রাইন্ডিকেট। কারণ হলো এটা বোনে ডিপোজিশন হয়ে বোন ডিফর্মিটি করতে পারে। ফেনোবারবিটন, এটা ব্রেনে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন হয়। থিওফাইলিন অ্যাডিপোস টিস্যুতে এটা ডিস্ট্রিবিউট হয়ে থেকে যায়, অ্যাকুমুলেট করে। ক্লোরোকুইন কর্নিয়াতে কনসেন্ট্রেট হয়, এজন্য ক্লোরোকুইন
বেশি ইউজ করলে, লং টার্ম ইউজ করলে অকুলার টক্সিসিটি হয়, কর্নিয়াল টক্সিসিটি হয়। আয়োডিন তো তোমাদের একটা ফিজিওলজি নলেজ থেকেই আছে। আয়োডিন তো সব টিস্যুতে ওইভাবে ইউটিলাইজ হয় না, এটা থাইরয়েড গ্ল্যান্ডে কনসেন্ট্রেট হয়। তাহলে এগুলো এই স্লাইডটার এক্সাম্পল গুলো মনে রাখবে। এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে নেম সাম ড্রাগস দ্যাট আর কনসেন্ট্রেটেড in some specific tissues of body and accumulated or persist there. Tetracycline in bone, theophylline in adipose tissue, phenobarbital in brain, chloroquine in cornea, and iodine in thyroid gland. These are digoxin, cardiac glycoside. It is also concentrated in cardiac muscle. আচ্ছা, একটু আগে যেটা বলতেছিলাম ব্যারিয়ার্স এর রিলেশনে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ড্রাগ ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরের ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিবিবি, ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা হলো ব্রেনের মূলত প্রোটেকশন। সবকিছু যদি ব্রেনে পৌঁছতো, ব্রেন ইজ দ্য ভাইটাল অর্গান অফ আওয়ার বডি, তাহলে আমাদের জন্য অনেক কিছু হার্মফুল হইতো। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ডিফারেন্ট নক্সাস সাবস্টেন্স ইনক্লুডিং ড্রাগ থেকে ব্রেনের প্রোটেকশন দিতেছে। তো এটার কনস্টিটিউয়েন্ট একটু আগে আমরা বললাম, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এন্ড ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। তো এখন ব্যারিয়ার আছে, তারপরে তো অনেক ড্রাগ ব্লাডে পৌঁছে যায়। এখন পৌঁছতে হলে যে ড্রাগগুলো ব্লাডে পৌঁছবে এগুলোর ক্যারেক্টারিস্টিক হইতে হবে, দে শুড বি হাইলি লিপিড সলিউবল। Only lipid soluble drugs or substance can cross this blood-brain barrier. This is the figure of blood-brain barrier. There is a endothelial cell, basement membrane, food process of astrocyte. Blood placental barrier. Plus blood placental barrier also give protection to the fetus. এটার ফাংশন মূলত ফিটাসের প্রোটেকশন দাও। এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতো টাইট জাংশন, কোনো ফ্রি স্টেশন নাই। কোরিওনিক ভিলাইকে সারাউন্ড করে থাকে ট্রোফোব্লাস্টিক সেল around capillary membrane. Only small molecular substance and lipid soluble substance and drugs are permitted to cross this membrane. This is placental membrane. Now an important term in relation to drug distribution, that is VD, volume of distribution. Volume of distribution. Volume of distribution কনসেপ্টটা হচ্ছে যে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করে আমাদের বডিতে গেল, বডিতে যাওয়ার পরে কতটুকু ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। Amount of fluid in which the administered drug is distributed. Simply আমরা এটা বলতেছি, amount of fluid in which the administered drug is distributed. আচ্ছা, আমরা এটা বের করতে পারবো কিভাবে বলতো? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করতে পারবো কিভাবে? শুনছো তোমরা? এনিবডি? Sir, plasma volume. কেন ড্রাগ কি শুধু, আমরা তো একটু আগেই বললাম কিছু ড্রাগ প্লাজমাতে ডিস্ট্রিবিউটেড থাকে, কিছু ড্রাগ ইসিএফ এ যায়, কিছু ড্রাগ আবার টোটাল বডি ফ্লুইডে যায়। তাহলে শুধু প্লাজমা ভলিউম হলে এটি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হলো। যেটা শুধু প্লাজমাতে থাকে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন প্লাজমার ভলিউম যা তাই, যেটা শুধু প্লাজমাতে ডিস্ট্রিবিউট হয়, বাইরে যায় না। ক্যালকুলেশন করে কি করে কিভাবে বের করা যাবে সেটা বলো। ডোজ গিভেন স্যার আপন ডোজ দিয়ে যে ড্রাগটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, তাই না, সেই অ্যামাউন্টে আমরা
কত, ধরো 1000 মিলিগ্রাম যদি হয় একটা ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এরপরে অ্যাডমিনিস্ট্রেশন করার পর এটা যখন পুরোপুরি অ্যাবজর্পশন হয়ে গেল, ব্লাডে আমরা ব্লাড স্যাম্পল নিয়ে ব্লাডে যদি এটার কনসেন্ট্রেশন বের করি, যদি ধরি যে ওই 100 মিলিগ্রাম ওই 1000 মিলিগ্রাম আমরা অ্যাডমিশন করছি না, 1000 মিলিগ্রাম পার লিটার যদি হয়, তাহলে কতটুকু ভলিউমে ওটা ডিস্ট্রিবিউট করছে বলবো আমরা? 1 লিটার স্যার। তাহলে 1 লিটারে। তো যদি হয় 500 মিলিগ্রাম পার লিটার, তাহলে কয় লিটারে ডিস্ট্রিবিউট হয়েছে? 2 লিটারে। 2 লিটারে। যদি 250 মিলিগ্রাম পার লিটার কনসেন্ট্রেশন পাওয়া যায়, 4 লিটার। তাহলে 4 লিটার। তার মানে হলো আমরা এই অ্যাডমিনিস্টার্ড ড্রাগ আর কনসেন্ট্রেশন ইন প্লাজমা এই দুইটা থেকেই তো আমরা ক্যালকুলেশন করে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বের করতে পারবো। কিন্তু এখন মনে করো এরকম এমন কিছু ড্রাগ আছে যেগুলো টিস্যু লেভেলে প্লাজমাতে যে কনসেন্ট্রেশন তার চাইতে বেশি কনসেন্ট্রেশনে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্লাজমার কনসেন্ট্রেশন ধরে যদি ক্যালকুলেশন করে হিসেব করি, তাহলে কি হিসেবটা অরিজিনাল হবে? না স্যার। জেনুইন ভলিউম হবে? এমনও হতে পারে যে কোনো কোনো ড্রাগে ক্যালকুলেশন করে প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে বের করতে গিয়ে দেখা গেল যে এটা কয়েক হাজার হয়ে গেছে। কিন্তু আমাদের বডিতে কি আসলে এত ভলিউম আছে? আমাদের টোটাল বডি ফ্লুইড কতটুকু? 8% স্যার 5 to 6 লিটার। 5 to 6 লিটার স্যার। লিটার। টোটাল বডি ফ্লুইড কত? টোটাল বডি ওয়েটের 8 ফ্লুইড ডিস্ট্রিবিউট হতে হবে তো ফ্লুইডে। 5 to 6 লিটার। বডি ফ্লুইড কত? টোটাল বডি ফ্লুইড মনে নাই? 5 লিটার স্যার। টোটাল ওয়েটের 8%। ওয়েটের, হ্যাঁ ঠিক আছে। এখন বলো দেখি কয় লিটার? 42 লিটার in 70 কেজি অ্যাডাল্ট। ঠিক আছে, 42 লিটারে আমরা ধরি। আচ্ছা, এটা বুঝবে এখন সামনে আসা। এই যে আমরা বলতেছিলাম যেটা ক্যালকুলেশন, ডোজ অফ দ্য ড্রাগ গিভেন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। এইভাবে আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করব। ডোজ অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্টার্ড divided by concentration of the drug in blood. If dose is 100 milligram, plasma concentration of drug যদি 1 milligram per liter হয়, তাহলে ভাগ করো, ডোজ হলো 100, নিচে হলো 1, তাহলে 100 লিটার হলো এর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এইভাবে যেমন ডোজ হবে, প্লাজমা কনসেন্ট্রেশন যেমন পাওয়া যাবে, ভাগ করলে আমরা ওটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন পেয়ে যাব। এখন যেটা বলতেছিলাম, এই যে এই কথাটা এবারে আসো, volume of fluid into which a drug appears to be distributed or diluted is called the volume of distribution. এতক্ষণ আমরা সিম্পলি বলেছি যে amount of fluid into which a drug is distributed, কথাটা কিন্তু সিম্পলি বলেছি এবং ক্যালকুলেশনও কিন্তু ওই সিম্পল ডেফিনেশনের উপরে আমরা করেছি। এবারে আমরা একটু স্পেসিফিকেশন আসতেছি, মানে জেনুইন ব্যাপারে আসতেছি, আসল ঘটনা যেটা। Volume of fluid into which a drug appears to be distributed or diluted is called volume of distribution. আমরা এখানে বললাম appears to be distributed. Why appears to be distributed? Why not real? Why not genuine? ওই যে বললাম ক্যালকুলেশন করে এই যে ইকুয়েশনটা, তো যদি কোন ড্রাগের এটাতেই আমরা ধরতে পারি যে 100 মিলিগ্রাম ডোজ দিয়ে 1 মিলিগ্রাম পার লিটার কনসেন্ট্রেশন পাওয়া গেছে, তো এটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমরা পেলাম 100 লিটার। কিন্তু আমাদের বডিতে তো বডি ফ্লুইড 100 লিটারই নাই, অনলি 42 লিটার আছে। তার মানে হলো এই ড্রাগটা ব্লাডের বাইরে, প্লাজমার বাইরে, আমরা তো শুধু প্লাজমা কনসেন্ট্রেশন দেখে আমরা ক্যালকুলেশন করেছি, কিন্তু many drugs are concentrated
in a concentration that is above the plasma concentration of the drug. Drug plasmaতে যে concentration এর চাইতে বেশি কনসেন্ট্রেশনে টিস্যু ফ্লুইডে টিস্যু লেভেলে এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা শুধু প্লাজমা কনসেন্ট্রেশন দেখেই মেজার করেছি, তো কাজেই দেখা যাচ্ছে যে এটা ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমাদের বডি ফ্লুইডের টোটাল ভলিউমের চাইতেও বেশি দেখাচ্ছে। সো ইট ইজ নট রিয়েল। এজন্য বলা হচ্ছে যে ড্রাগ appears to be distributed, the volume of fluid into which a drug appears to be distributed or diluted. It is not real, it is not anatomical volume. আমাদের অ্যানাটমিক্যালি বডি ফ্লুইড যতটুকু আছে এটা কিন্তু তা না। ক্যালকুলেশনে এটা প্লাজমা কনসেন্ট্রেশনের বেসিসে এটা ক্যালকুলেট করার কারণে এটা অনেক বেশি আসতেছে। ইট ইজ নট রিয়েল। এটা মূলত এটা হলো একটা প্লাজমা কনসেন্ট্রেশন দেখে আমরা করেছি, আর অ্যাকচুয়ালি ব্লাডটা তো শুধু প্লাজমাতেই কনফাইন নাই, এটা টিস্যুতে চলে গেছে এবং অনেক টিস্যুতে এটা প্লাজমার কনসেন্ট্রেশনের চাইতে বেশি কনসেন্ট্রেশনে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। From plasma, drugs have to cross the membrane to come interstitial space and then need crossing of membrane to enter into intercellular fluid. Some drugs remains in plasma only, some drugs remain ECF. Some drugs can be distributed in whole body fluid. Some drugs have great affinity to some tissue. এই যে কথাটা বলতেছিলাম যে কিছু ড্রাগের কিছু কিছু টিস্যুতে ডিস্ট্রিবিউট হওয়ার অ্যাফিনিটি অনেক বেশি। They are remained concentrated in that tissue. তো যেহেতু তারা টিস্যুতেই বেশি চলে গেছে, টিস্যুতেই কনসেন্ট্রেট হয়ে আছে, তো তাদের প্লাজমা কনসেন্ট্রেশন কম। They gives a low plasma concentration. আর আমরা প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে ক্যালকুলেট করতেছি। এজন্য ক্যালকুলেশনে যে ভলিউম আসতেছে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এটা অনেক বেশি, যেটা আমাদের অ্যানাটমিক্যাল ভলিউম, অ্যানাটমিক্যাল অর রিয়েল ভলিউমের চাইতে অনেক বেশি। Drugs seldom remain at the same concentration throughout the body. Throughout the body এটা সেম কনসেন্ট্রেশনে থাকে না, এই কারণে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ ইনটু হোল বডি is not equal. So distribution of volume of a drug is not real anatomical volume, it is the theoretical volume that the drug would be in if all body had same concentration as in plasma. যদি প্লাজমা যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনে যদি হোল বডিতে ডিস্ট্রিবিউট হইতো তাহলে কত ভলিউম লাগতো এই ড্রাগটা ডিস্ট্রিবিউট হওয়ার জন্য, সেটাই হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এই জন্য এই টার্মটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য বলা হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। প্লাজমাতে যে কনসেন্ট্রেশনে থাকে এই ড্রাগটা, অনেক টিস্যুতে এর চাইতে অনেক বেশি কনসেন্ট্রেশন থাকে, কনসেন্ট্রেশন ভেরি করে। তো আমরা ক্যালকুলেট করি প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে, এই জন্য ভলিউমটা ক্যালকুলেশনে অনেক বেশি আসতেছে রেজাল্টটা, কিন্তু অ্যাকচুয়ালি অত ভলিউম নাই। এই জন্য দিস ইজ নট রিয়েল ভলিউম, ইট ইজ নট real or anatomical volume, it is theoretical or imaginary volume or apparent volume of distribution. So the term is apparent volume of distribution. Now, clinical importance of volume of distribution. Volume of distribution determines relationship between dose and plasma concentration. ভলিউম অফ ডিস্ট্রিবিউশন একটা ড্রাগের কেমন, একটা ড্রাগ দিলে এটা কতটুকু প্লাজমাতে থাকবে, কতটুকু ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন টিস্যুতে চলে যাবে, টার্গেট টিস্যুতে কতটুকু ডিস্ট্রিবিউট হবে, এগুলো সব কনসিডার করতে হয়। এই জন্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করে এগুলো কনসিডার করতে হয়, কারণ এটার সাথে দেয়ার ইজ রিলেশনশিপ বিটুইন ডোজ অ্যান্ড প্লাজমা কনসেন্ট্রেশন। কারো যদি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হয় তার প্লাজমা কনসেন্ট্রেশন কম থাকবে, আবার কারো যদি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম হয় সেই ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন বেশি থাকবে। It also provides a reference for plasma concentration expected for a given dose, for the dose required to produce the given concentration. এই যে বলতেছিলাম যে কথাটা, রিলেশনশিপ বিটুইন volume of distribution and plasma concentration of drug. Less plasma concentration, প্লাজমাতে কনসেন্ট্রেশন কম পাওয়া যাচ্ছে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে, তার মানে এটা ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউট হয়ে গেছে।
তার মানে মিন্স মোর ডিস্ট্রিবিউশন, তার মানে লার্জ অর গ্রেটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ওই ড্রাগের। তাহলে লেস প্লাজমা কনসেন্ট্রেশন, মোর ডিস্ট্রিবিউশন, গ্রেটার অর লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। গ্রেটার যদি ভাইস ভার্সা হয়, greater plasma concentration, that means less distribution of the drug, that means smaller volume of distribution of the drug. তার মানে low plasma concentration, large volume of distribution. Greater plasma concentration, smaller volume of distribution. আচ্ছা, এখানে একটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট রিলেটেড কথা বলি দেখি, তোমরা কি শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। একটা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, তার মানে এই ড্রাগটা কোথায় বেশি বলো? প্লাজমাতে বেশি না টিস্যুতে ডিস্ট্রিবিউট হয়ে গেছে বেশি? টিস্যুতে ডিস্ট্রিবিউট। টিস্যুতে বেশি হবে কম স্যার, আছে না বেশি আছে? প্লাজমাতে প্লাজমাতে কম স্যার। প্লাজমাতে কম। আচ্ছা, একটা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম, তাহলে এটা কোথায় কেমন আছে বলো? প্লাজমাতে বেশি, বেশি টিস্যুতে আছে কম। স্যার, টিস্যুতে ভলিউম অফ কম। ডিস্ট্রিবিউশন কম মানে এটা প্লাজমাতে বেশি আছে, প্লাজমা কনসেন্ট্রেশন বেশি হবে। আচ্ছা, টিস্যু লেভেলে কম আছে। এখন এই ধরনের ড্রাগ দিয়ে যদি ওভারডোজ হয়ে যায় or poison হয়ে যায়, একটা a drug with large volume of distribution and a drug with small volume of distribution, এই দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে, আচ্ছা তোমরা পয়জনিং করছো না ফরেনসিক মেডিসিনে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো পয়জনিং এর ম্যানেজমেন্টের এক পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে রেনাল ডায়ালাইসিস প্রয়োজন হয়, তাই না? জি স্যার। যখন দেখা যাচ্ছে যে জি ওই স্যার। পয়জন আর ওই টক্সিক ড্রাগটাকে রিমুভ করা আর্জেন্ট হয়ে গেছে, প্লাজমা থেকে রিমুভ করতে হবে, এক্ষেত্রে একটা অপশন আছে ডায়ালাইসিস। তো কোনটার ক্ষেত্রে ডায়ালাইসিস উইল বি ইফেক্টিভ আর কোনটার ক্ষেত্রে ডায়ালাইসিস উইল বি ইনএফেক্টিভ বলো দেখি? প্লাজমাতে বেশি থাকলে স্যার এটা ইফেক্টিভ বেশি। এস বিডি স্যার তার যেটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, এটার ক্ষেত্রে ডায়ালাইসিস উইল বি ইফেক্টিভ অর নট? নো স্যার, ইফেক্টিভ। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যার বেশি, নট স্যার, নট। নট ইফেক্টিভ। ডায়ালাইসিস ইজ নট সো ইফেক্টিভ, কারণ ড্রাগ তো মেইনলি এগুলো আছে টিস্যু লেভেলে, আর ডায়ালাইসিস তো হলো ব্লাড ফিল্টার করে, প্লাজমা ফিল্টার করে, তাই না? তো প্লাজমাতে তো আছে কম, টিস্যু লেভেলে আছে বেশি, এজন্য ড্রাগ উইথ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, if there is overdose of this drug, dialysis is not so effective. But if a drug with low volume of distribution or small volume of distribution, এটার ক্ষেত্রে ডায়ালাইসিস ইফেক্টিভ। will be ইফেক্টিভ effective. হবে স্যার বেশি হলে। মেইনলি এটা প্লাজমাতে আছে, তাই না? তার কাজে এটা ভলিউম এর ক্ষেত্রে ডায়ালাইসিস will be effective. এটা কিন্তু এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন রিলেশনে অনেক সময় এই কোশ্চেনটা চলে আসে। এটা যদি স্লাইডে দেওয়া হয়নি তোমরা মনে রাখো, দেখি আমি পরে পারলে ইনক্লুড করে দেবো স্লাইডে। আচ্ছা, volume of distribution may be different according to chemical nature of drugs. ওই ডিস্ট্রিবিউশনের যে কথা, অ্যাসিডিক ড্রাগ আর বেসিডিক ড্রাগ, যদি অ্যাসিডিক ড্রাগ হয় তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কেমন হবে, বেসিক ড্রাগ হলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কেমন হবে বলো দেখি, আগের ডিসকাশন থেকে বলো, একটু আগে বলা হয়েছে ডিস্ট্রিবিউশনের রিলেশনে, এখন জাস্ট ভলিউম বলা হয়েছে। বেসিক হলে স্যার বেশি হবে। অ্যাসিডিক ড্রাগ হলে কম হবে। অ্যালকালাইন মিডিয়া বেসিক হলে বেশি হবে। আয়োনাইজেশন বেশি হবে, তাহলে কি হবে? কম হবে ভলিউম স্যার। অফ ডিস্ট্রিবিউশন কম হবে। হবে কম। আর যদি বেসিক ড্রাগ হয় তাহলে ভলিউম তাহলে অ্যালকালাইন ভলিউম মিডিয়া অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে। আয়নাইজেশন কম হবে, ডিস্ট্রিবিউশন বেশি হবে। ডিস্ট্রিবিউশন বেশি হবে, ভলিউম ডিস্ট্রিবিউশন বেশি হবে স্যার। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা নিতে পারলে তো? यस सर। আচ্ছা, এই কথাগুলো বলতে স্যার এটা দিয়ে কি সাইড অফ অ্যাকশন হাইলি প্রোটিন বাউন্ড, এটার মানে মান নিয়ন্ত্রণ করা যাবে? there is no acidic drug এর স্মল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে। এক্সাম্পল ওয়ারফেরিন, স্যালিসাইলিক অ্যাসিড, দুটো অ্যাসিডিক ড্রাগের এক্সাম্পল, ওয়ারফেরিন, স্যালিসাইলিক অ্যাসিড। বেসিক ড্রাগ এটার লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে, যেহেতু নন আয়নাইজেশন টিস্যু দ্বারা টেক আপ বেশি হয়ে যাবে, লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এক্সাম্পল অ্যাম্ফিটামিন, ক্লোরোকুইন, অ্যাম্ফিটামিন অ্যান্ড ক্লোরোকুইন। আজকে তোমাদের পার্টিসিপেন্ট কম কেন?
কি শুনতেছো তোমরা? জি স্যার। স্যার আজকে পার্টিসিপেন্ট তো অনেক কম কেন? আজকে তো ওয়েদারও ভালো। আচ্ছা, এবারে আসো ইন্টারপ্রিটেশন অফ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। সবাই হয়তো If- ওটাও ভাবতে পারে আর এই জন্য হতে পারে অনেকে ভুলেও। If volume of distribution approximates blood volume, যদি আমরা ক্যালকুলেশন করে কোন ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন পাই যে ব্লাড ভলিউমের সমান 5-6 লিটার 5.6 লিটার, তাহলে আমরা কি মনে করব যে এটা মূলত ভাস্কুলার কম্পার্টমেন্টে কনফাইন্ড আছে, এটা ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারে না ম্যাক্সিমাম অ্যামাউন্ট, সো they are remain in blood. warfarin, heparin, they are highly protein bound. এগুলো হলো এর ইন্টারপ্রিটেশন। একটা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ব্লাড ভলিউমের সমান, এর ইন্টারপ্রিটেশন হচ্ছে যে drugs are mainly confined to vascular compartment, maximum amount of the drugs cannot cross capillary membrane, এজন্য ব্লাডে আছে, they are highly protein bound, এই কারণে ব্লাডে থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে warfarin, heparin. Volume of distribution approximates SCF volume. যদি SCF ভলিউমের সমান ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হয়, তার মানে হলো এটা SCF এ থাকতেছে, তার মানে প্লাজমা এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তার মানে এটা হলো প্লাজমা থেকে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারছে, বাট ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে টিস্যু সেল মেমব্রেন ক্রস করে এটা ইন্ট্রাসেলুলার লেভেলে যাইতে পারে না, যাওয়ার ক্যাপাসিটি তার নাই। তার মানে ক্যাপিলারি মেমব্রেন ক্রস করতে পারে বাট টিস্যু সেল মেমব্রেন ক্রস করতে পারে না, এই কারণে এটা এক্সট্রাসেলুলারলি থাকতেছে, ইসিএফ এ থাকতেছে। এক্সাম্পল অ্যাসপিরিন, জেন্টামাইসিন। কোন ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি টোটাল বডি ওয়াটারের সমান হয়, তার মানে আমরা মনে করব দ্য ড্রাগস আর হাইলি লিপিড সলিউবল, সো দে ক্রসেস অল দ্য মেমব্রেন, ক্যাপিলারি মেমব্রেন, টিস্যু সেল মেমব্রেন, সব মেমব্রেন ক্রস করে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড সব জায়গায় এটা अवेलेबल হয়ে গেছে। তার মানে they are highly lipid soluble, so crosses all the membranes, all the barriers. Example phenytoin and ethanol. আচ্ছা, এখন বলো দেখি কোন ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি টোটাল বডি ওয়াটার, টোটাল বডি ফ্লুইডের চাইতেও বেশি হতে পারে? জি স্যার, হতে পারে স্যার। সেটার কারণ কি হতে পারে? স্যার ওই আমাদের যে সেল গুলো আছে ওই সেলের ভিতরে মানে এত লিপিড সলিউবল যে সেলের ভিতরে যে জমা হয়ে যাইতে পারে স্যার। লিপিড সলিউবলের জন্য তো জমা হয় না, লিপিড সলিউবলের জন্য ক্রস করে, মানে সব মেমব্রেন ক্রস করে। হাইলি লিপিড সলিউবল একে ক্যাপিলারি মেমব্রেন, টিস্যু সেল মেমব্রেন, অর্গানেল মেমব্রেন সব ক্রস করে শেষ পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু কি কারণে ইন্ট্রাসেলুলার প্রোটিন আছে স্যার বাইন্ড করার জন্য। টিস্যু সেল লেভেলে টিস্যু সেল প্রোটিন আর টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করা বা কোন টিস্যুতে কোন ড্রাগের স্পেশাল অ্যাফিনিটি থাকতে পারে ওখানে থেকে যাওয়ার। তার মানে হলো যেসব ড্রাগ হিউজ অ্যামাউন্টে কোন স্পেসিফিক টিস্যুতে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, তো সেই ড্রাগ ওই টিস্যুতে ইউজুয়াল কনসেন্ট্রেশন বা প্লাজমা কনসেন্ট্রেশন যেটা এর চাইতে অনেক বেশি কনসেন্ট্রেশন নিয়ে কিছু কিছু টিস্যুতে থেকে গেল, তো ওইসব ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে মোর দ্যান দ্য ভলিউম অফ টোটাল বডি ফ্লুইড। তাহলে এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন গ্রেটার দ্যান টোটাল বডি ওয়াটার, এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে তার মানে দে আর হাইলি লিপিড সলিউবল, এই জন্য একেবারে শেষ পর্যন্ত চলে গেছে সব মেমব্রেন ক্রস করে, they enter into all cells easily, also binds extensively to tissue protein, so they are accumulated in certain tissues and organs. তারা তো হাইলি লিপিড সলিউবল এই জন্য চলে গেছে একদম সব মেমব্রেন ক্রস করে, আবার extensively binding to tissue proteins, so extensively accumulated in certain tissues and organs. তো এইসব ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমাদের বডি ফ্লুইড এর ভলিউমের চাইতেও বেশি হবে। ডিগক্সিন, ক্লোরোকুইন, এই ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমাদের দেখা মতে, আমাদের জানা মতে
সবচাইতে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এই ক্লোরোকুইনের কত হতে পারে বলো দেখি? 20,000 লিটার। হ্যাঁ, হাজার হাজার। হাজার হাজার। স্পেসিফিক করে বলো দেখি তোমাদের আন্দাজটা কিরকম শুনি, বলো। বললাম হাজার, কয় হাজার হতে পারে? 10-15 হাজার স্যার। 20,000 স্যার। তো যাক, তুমি মোটামুটি বলে ফেলছো আসলে। ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে 13,000 লিটার। এই যে মাশাআল্লাহ। দেখো এখানে there are some volume of distribution of some important drugs. Heparin 5 liter, aspirin 11 liter, gentamicin 18 liter, pethidine 280 liter, digoxin 420 liter, and chloroquine 13,000 liter. এটা অনেক সময় অনেকে পরীক্ষায় জিজ্ঞেস করলে এত বেশি বলতে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই, এটা বইতে স্পষ্ট উল্লেখ করা আছে, আমিও বলে দিচ্ছি। ম্যাক্সিমাম আমাদের জানা মতে ম্যাক্সিমাম ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে ক্লোরোকুইনের 13,000 লিটার। আচ্ছা, ডিস্ট্রিবিউশনের রিলেশনে আরেকটা টার্ম এসে যায়, দ্যাট ইজ হাফ লাইফ অফ ড্রাগ। প্লাজমা হাফ লাইফ অফ ড্রাগ নাম দিয়ে বোঝা যায় হাফ লাইফ, তাই না? তার মানে half life of a drug means the time by which the initial peak concentration of a drug falls to its half. একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে এই ড্রাগটার যে কনসেন্ট্রেশন অ্যাচিভ হয়, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, তো এক সময় এই পিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করার পরে এই ড্রাগের কনসেন্ট্রেশন আবার ফল করা শুরু করে। দুইটা কারণ, একটা হলো যে ড্রাগ ডিস্ট্রিবিউট হয়ে যায় টিস্যুতে, আর একটা হলো ড্রাগটা যখন এক্সক্রিশন হওয়া শুরু হয়ে যায়। যে দুই কারণে কনসেন্ট্রেশন ফল করতে থাকে, ফল করতে করতে হাফ। তো ইনিশিয়ালি যদি 100 মিলিগ্রাম হয় পিক কনসেন্ট্রেশন, 100 মিলিগ্রাম পার মিলিলিটার, তো 50 মিলিগ্রাম পার মিলিলিটার আসতে যতক্ষণ টাইম লাগবে, দিস ইজ হাফ লাইফ অফ দ্যাট ড্রাগ। হাফ লাইফ অফ এ ড্রাগ, half life is the time it takes for the concentration of the drug in blood to fall to half, 100 milligram per liter। এখান থেকে কত সময় 50 মিলিগ্রাম পার লিটার কনসেন্ট্রেশনে চলে আসে, ফল করলো। দিস টাইম, এখান থেকে এখানে আসতে যে টাইম লাগলো, দিস ইজ হাফ লাইফ। Generally, it is measured by the time to decline the plasma concentration of a drug from 50% to 50% from its peak plasma concentration. Peak থেকে হিসাব করা হয়। Peak concentration অ্যাচিভ করার পরে ওটার হাফ হইতে যে টাইম লাগে, দিস ইজ প্লাজমা হাফ লাইফ। এখানে দেখো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই যে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরে ইনিশিয়াল পিক কনসেন্ট্রেশন ইজ 100, এখান থেকে ফল করতেছে, ফল করতে করতে 100 এর অর্ধেক 50, তাহলে এই যে এখানে আসতে যে সময়টা, বাই দ্য টাইম যে কতক্ষণ লাগলো, এই যে 0 থেকে শুরু এই পর্যন্ত আসতে 2 ঘন্টা, 2 আওয়ার্স। তো তার মানে 100 মিলিগ্রাম পার লিটার থেকে 50 মিলিগ্রাম পার লিটার এই কনসেন্ট্রেশন, পিক কনসেন্ট্রেশন হয়েছিল 100, এর হাফ হইতে 50 হইতে এদিকে টাইম লাগলো 2 আওয়ার্স। তাহলে এটি হাফ অফ দিস ড্রাগ, অর half life of this drug is 2 hours. তো এখন হলো 100% থেকে হাফ হয়ে হবে 50%। তো আমরা যদি হাফ লাইফ একের পর এক চিন্তা করতে থাকি, একটা ড্রাগ দেওয়ার পরে পিক প্লাজমা কনসেন্ট্রেশন হয়েছে, সেখান থেকে ওর যে হাফ লাইফ, সেই হাফ লাইফ পরে ওটা হয়ে যাবে ওর 50%। এখান থেকে শুরু করলে এর 50% মানে হলে 25% ইনিশিয়াল শুরুর হইতে যাবে আরেকটা হাফ লাইফ। এখান থেকে আরেকটা হাফ লাইফ গেলে হয়ে যাবে 12.5%, আরেকটা হাফ লাইফ গেলে হয়ে যাবে 6.25%, আরেকটা হাফ লাইফ গেলে হয়ে যাবে 3.125%। মানে একটা হাফ লাইফ যাবে, আর আগের হাফ লাইফ এর পরে যে কনসেন্ট্রেশন ছিল এটা হাফ 50% হইতে থাকে, কমতে থাকে, কমতে 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 এভাবে একের পর এক হাফ লাইফ যাচ্ছে। এবং এটা মনে করা হয় যে প্র্যাকটিক্যালি
থেরাপিউটিক্যালি আর ক্লিনিক্যালি 5টা হাফ লাইফ যাওয়ার পরে একটা ড্রাগের যে কনসেন্ট্রেশন যত পার্সেন্ট প্লাজমাতে থাকে, যেমন এই যে 5 হাফ লাইফ গেলে 3.125% যে ড্রাগ থাকে, এতে যে ড্রাগের কনসেন্ট্রেশন থাকে, তো এইটাতে ওই ড্রাগের কোনো ইফেক্ট বডিতে, বায়োলজিক্যাল কোনো ইফেক্ট বডিতে থাকে না। তো সেই জন্য ইট ইজ সেড দ্যাট এ ড্রাগ উইল বি eliminated completely after 5 half lives. 5টা হাফ লাইফের পরে যে সামান্য কিছু থাকে ওটা নেগলিজেবল, ওটা কোনো ফার্মাকুলার ইফেক্ট হবে এটা মনে করা হয় না, বা হয় না অ্যাকচুয়ালি। সেজন্য এটাও একটা কোশ্চেন তোমাদের ভাইবার কোশ্চেন, যে একটা ড্রাগ বডি থেকে টোটাল এলিমিনেশন হইতে কয়টা হাফ লাইফ লাগে? আনসার ইজ 5 হাফ লাইফস। স্যার ইন্ট্রাভেনাসলি অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগের ক্ষেত্রে আমরা এটা দেখলাম, কিন্তু স্যার ওরালে তো সাথে সাথেই পিক থাকে না, ওইখানে কি হাফ লাইফ কিভাবে নির্ণয় করে স্যার? ওরালি ক্ষেত্রে একটা ড্রাগ দিয়ে হাফ লাইফ কিভাবে হয়? একটা ড্রাগ দেওয়ার পরে ওরালি দিলেও তো এরকম পিক হবে, পিক হওয়ার পরে এটা ফল করতে থাকবে, ফল করতে করতে একসময় হাফে চলে আসবে না, ওটার হাফ লাইফ মেজার করা যাবে। তবে ওরাল ড্রাগ এই জন্য তো হাফ লাইফ জানা লাগে, তো যেগুলোর হাফ লাইফ যত শর্ট এগুলো ফ্রিকোয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, আর যেগুলোর হাফ লাইফ যত লং এগুলো ইন্টারভেল বেশি দিয়ে সেইভাবে ডিজাইন করা হয় ডোজিং শিডিউল। ইভেন যেসব ড্রাগের হাফ লাইফ ফিউ সেকেন্ডস, তাদের ক্ষেত্রে কিভাবে ড্রাগ দিতে হবে বলো দেখে? অনেক দিতে হয়েছে। সাবলিঙ্গুয়াল, স্যালাইন নাকি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস ইন্ট্রাভেনাস ইনফিউশন, ফিউ স্যালাইন সেকেন্ডস স্যার? ইনফিউশন কন্টিনিউয়াসলি দিতে হবে। এই জন্য কিছু ড্রাগ দেখো যে তোমরা ওয়ার্ডে দেখে থাকলে খেয়াল করবে, কিছু ড্রাগ কন্টিনিউয়াসলি ইনফিউশন দেওয়া হয়, আর কিছু ড্রাগ দেওয়া যাচ্ছে যে ওয়ান্স ডেইলি, টুয়াইস ডেইলি, থ্রাইস ডেইলি। এগুলো হলো হাফ লাইফ। হাফ লাইফ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, অনেক কিছুই কনসিডারেশনের বিষয় আছে এখানে। হাফ লাইফও একটা ফ্যাক্টর আর ডোজিং শিডিউল করার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওই 5টা হাফ লাইফের পরে যে কনসেন্ট্রেশন থাকে এটা ফার বিলো থেরাপিউটিক থ্রেশহোল্ড, এজন্য এখানে তার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট থাকে না। এজন্যই বলা হয় যে 5 হাফ লাইফের পরে একটা ড্রাগ অলমোস্ট বডি থেকে ইলিমিনেশন হয়ে যায়। ইম্পর্টেন্স অফ হাফ লাইফ নট টি হাফ, এই যে বললাম এস্টিমেশন অফ ডোজিং শিডিউল, ডোজিং শিডিউল এস্টিমেট করতে হলে হাফ লাইফ লাগবে। ইন্টারভ্যাল বিটুইন ডোজ, এটা ডিফাইন করার জন্য কতক্ষণ পর পর এটার জন্য লাগবে। ওই ইনফিউশন সিস্টেম, ওই যেটা বলতেছিলাম, যেসব ড্রাগের হাফ লাইফ ফিউ সেকেন্ডস তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস ইনফিউশন দিতে হয়, তো এগুলো ডিজাইন করার জন্য হাফ লাইফের নলেজ লাগে। এস্টিমেশন অফ ড্রাগ এলিমিনেশন, it gives the idea to estimate the time to total drug elimination. এই যে আমরা বললাম যে 5টা হাফ লাইফ লাগবে, সেই হিসেবে আমরা হাফ লাইফ জানা থাকলে এই ড্রাগটা বডি থেকে এলিমিনেশন হতে কতক্ষণ লাগবে আমরা 5টা হাফ লাইফ যোগ করলে পেয়ে গেলাম যে এটা এতক্ষণে এটা টোটালি বডি থেকে এলিমিনেশন হয়ে যাবে। স্যার প্লাজমা হাফ লাইফ অফ সাম ড্রাগস। স্যার এইটা কি স্যার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কাইনেটিক্স দুইটাই ক্ষেত্রে নাকি শুধু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে স্যার? কাইনেটিক্স আছে সামনে, ওটা তোমাদের ডিসকাশন আছে, ওটা তখন নেওয়া হবে। এই হাফ লাইফ আর কাইনেটিক্স এক কথা না, এটা তো আমরা জাস্ট, এটা তো ক্যালকুলেশন যে পিক কনসেন্ট্রেশন কত ছিল, এরপরে এটার হাফ হইলো, এরতে কত সময় লাগলো, এটাই হাফ লাইফ। কাইনেটিক্স অন্য জিনিস। তো এখানে কিছু ড্রাগের প্লাজমা হাফ লাইফ তোমরা মনে রাখতে পারো। বেনজাইল পেনিসিলিন, এটার হাফ লাইফ 30 মিনিটস। অ্যামোক্সিসিলিন, এটার হাফ লাইফ 1 আওয়ার। প্যারাসিটামলের হাফ লাইফ 2 আওয়ার্স। অ্যাটিনোললের হাফ লাইফ 7 আওয়ার্স। ডায়াজিপামের হাফ লাইফ 40 আওয়ার্স। ডায়াজিপামের হাফ লাইফ দেখো অনেক প্রলং, কিন্তু এই ডায়াজিপাম খেলে কিন্তু এটার অ্যাকশন অনেকক্ষণ থাকে, 40 আওয়ার্স। যদিও এটা বারবিচুরেট, তোমরা বারবিচুরেট পয়জনিং করছিলে ফরেনসিক মেডিসিনে? জি স্যার, জি Yes, স্যার। sir. জি স্যার। বারবিচুরেট আর ডায়াজিপাম একসময় সেম ইন্ডিকেশন ইউজ হইতো, সিডেটিভ হিপনোটিক্স হিসেবে, অ্যানজিওলাইটিক হিসেবে। কিন্তু এই ডায়াজিপামের হাফ লাইফ অনেক প্রলং হলেও, 40 আওয়ার্স হলেও, এটা কিন্তু এটা রিভার্সিবল। এটা কিন্তু সিএনএস টক্সিসিটি
অত বেশি না, কিন্তু বারবিচুরেটের হাফ লাইফ কম, কিন্তু এটা সেম টাইপের ড্রাগ হলেও এটার সিএনএস টক্সিসিটি অনেক বেশি। এই কারণে এখন কিন্তু বারবিচুরেট গ্রুপের ড্রাগ আর সিডেটিভ হিপনোটিক হিসেবে ইউজ হয়ই না। ডায়াজিপাম এখন এটার আবার প্রলং হাফ লাইফের কারণে এটার চাইতে এখন যেগুলোর হাফ লাইফ শর্ট সেগুলো এখন বেশি প্রেফার করা হয়। ডায়াজিপাম ইউজ এখন কমে গেছে। ঠিক আছে, তাহলে এই গেল হাফ লাইফ। হাফ লাইফটা এটা মানে কত ইউনিটের মধ্যে হিসাব করা হয়েছে স্যার? হ্যাঁ বলো বলো কি মানে বলছো? কতটুকু পরিমাণের উপর এই হাফ লাইফটা নির্ধারিত হলো? কতটুকু পরিমাণ বলতে যে ড্রাগের যেরকম, যে ড্রাগ দেওয়ার পরে এটার পিক কনসেন্ট্রেশন যেরকম অ্যাসিভ হবে সেটার হাফ হবে যতক্ষণে, সেটাই তার হাফ লাইফ। জি এটা স্যার। তার সব ড্রাগের জন্য সেম না। জি স্যার। যেটার ডোজিং যেমন, সেটা দেওয়ার পরে পিক কনসেন্ট্রেশন যত অ্যাসিভ হবে, এরপরে এই পিক কনসেন্ট্রেশন থেকে হাফ হইতে ওই ড্রাগের যা লাগবে সেটাই ওই ড্রাগের হাফ লাইফ। যেটার ক্ষেত্রে যেমন সেটা, কারণ এখানে তো বলা হচ্ছে না যে প্রত্যেকটাই 100 থেকে 50 হইতে হবে, এমন না। কোনোটা যদি পিক কনসেন্ট্রেশন 1000 হয় তাহলে ওটা 500 হইতে যা লাগবে এটাই তার হাফ লাইফ। কোনোটার যদি পিক কনসেন্ট্রেশন 200 হয় তাহলে এটা 100 হইতে যা লাগবে সেটাই তার হাফ লাইফ। এটা হলো ইন্ডিভিজুয়ালাইজড। তাহলে টুডে our discussion is almost finished. আমরা গতকালকের কন্টিনিউশনে বায়ো ইকুইভ্যালেন্স, থেরাপিউটিক ইকুইভ্যালেন্স থেকে শুরু করে এরপর আজকের ডিসকাশন ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, কি জিনিস, ফ্যাক্টরস এফেক্টিং ডিস্ট্রিবিউশন, এরপরে ডিফারেন্ট ব্যারিয়ার্স, এগুলো আমরা ডিসকাস করলাম। ইম্পর্টেন্স অফ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ডেফিনিশন, ক্যালকুলেশন, ইম্পর্টেন্স, ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্ট ভলিউমস অফ ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস, এগুলো বললাম। লাস্ট অফ অল হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ অফ ড্রাগস কি, এটার ইম্পর্টেন্স কি, এটা কিভাবে মেজার করতে হয়, আর কিছু ড্রাগের ইয়ার বাসা তো কিছু না ঋতুরা বসে আতরে ঋতু মা কইছে না দুই কিলে না করছে হঠাৎ কিছু কোন লাগবো মনে কিছু হচ্ছে না ড্রাগের কইরা প্লাজমা হাফ লাইফ এটা আমরা মেনশন করলাম, দেখাইলাম। ঠিক আছে, তাহলে না, আমরা আপাতত- আমরা ড্রাগ বডি ইন্টারঅ্যাকশন এটার কোন পার্টটা নিয়ে ডিসকাস করতেছি বলো দেখি। ড্রাগ বডি ইন্টারঅ্যাকশন। ড্রাগ বডি ইন্টারঅ্যাকশন মানে কি? ড্রাগ আমাদের বডিতে অ্যাডমিনিস্ট্রেশনের পরে এই So, ড্রাগ pharmaco- আমাদের বডির মধ্যে kinetic. ইন্টারঅ্যাকশন হয় না? ইন্টারঅ্যাকশন হয় দুই ধরনের। একটা হলো যে বডি ড্রাগের উপরে কিছু ঘটায়, আর হলো আরেকটা ইন্টারঅ্যাকশন হলো ড্রাগ বডির উপরে কিছু ঘটায়। কোনটা কি? আমরা স্যার ফার্মাকোকাইনেটিক্স, যেটা ড্রাগ বডির উপরে মানে বডি যে ইফেক্টটা দেয়। করতেছি কালকে থেকে, সেটা হলো বডি ড্রাগকে নিয়ে যা ঘটায়, তাই না? তার মধ্যে ফার্স্ট ফেজ গতকাল ডিসকাস করা হয়েছে ড্রাগ অ্যাবজর্পশন, সেকেন্ড ফেজ আজকে ডিসকাস করা হলো ড্রাগ ডিস্ট্রিবিউশন, থার্ড ফেজ হচ্ছে ড্রাগ মেটাবলিজম আর ড্রাগ বায়োট্রান্সফরমেশন, and last phase of drug body interaction in action of body on drug, that is pharmacokinetics. এর last phase হচ্ছে drug excretion or elimination. ঠিক আছে, তাহলে আমরা আজকে ড্রাগ অ্যাবজর্পশনের পরে আজকে ড্রাগ ডিস্ট্রিবিউশন শেষ করে দিলাম। এখন বলো তোমাদের সোনিয়া ম্যাডাম তোমাদের আগামীকালকে কখন ক্লাস নেবেন বলছেন কি? 12টায় স্যার। 12টায় স্যার, 12টায় বলছি। স্যার আপনার সাথে বলবো নাকি স্যার? আপনার সাথে কথা বলে ম্যাডামের তো স্লাইড নাই, স্লাইড স্যার আপনার কাছে একটু চাইবে মনে হয়। না স্লাইড উনি যদি চাই দিয়ে দিতে পারে, কিন্তু সেটা তো তাহলে অফিস আওয়ারে চাওয়া লাগতো। রুমে গেলে তো ওখানে নেট পাওয়া যায় না, তোমার ইমেইল করা সম্ভব হবে না। এখন হচ্ছে স্যার ওই মানে যারা স্যার ক্লাস দেখে ওরা তো স্লাইড চাচ্ছিল আর কি, স্লাইড নিয়ে ক্লাস নিয়ে নাকি তাদের সহজ হয় একটু স্যার। হ্যাঁ স্লাইড হলে ফলো করতে সুবিধা হয়, তা তো ঠিক। স্যার এই জন্য আর কি স্লাইড নিয়ে, আর ম্যাডাম আমাকে বলছিল যে আজকে জানাই দিবে রাত্রে ক্লাস। আচ্ছা তো ঠিক আছে, যদি উনি দিনের বেলা ক্লাস নেন 11টা বা 12টা, ঠিক আছে, তাহলে আর হয়তো আমি কালকে ক্লাস নেব না। আর কথার কথা তোমরা উনি যে টাইমে নেয় সেই টাইমে তোমরা ওনাকে টাইম দিবে, ঠিক আছে? স্যার কথার কথা যদি উনি দিনের বেলা ক্লাস না নেন সেক্ষেত্রে আমি কালকে তোমাদের 11টায় ক্লাস নেব, যদি উনি না নেন। আচ্ছা স্যার, বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, তাহলে উনি কিভাবে কি করবেন জানো, পরে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা স্যার।
ওকে, থ্যাংক আচ্ছা ইউ। তোমাদের এই যে অ্যাটেন্ডেন্স অনেক কমে গেছে, অ্যাটেন্ডেন্স কিন্তু স্যার এখন নেওয়া আজকে শুরু অনেকে করেনি। মানে ভাবছিল স্যার এটা ক্লাস 12টায়, এটা একটু ওদের ভুল হয়ে গেছে স্যার। কেন তোমরা জানাই দাও নাই? আমি যে কালকে বলে দিলাম। স্যার, এটা তো স্যার রুটিন দিয়ে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, রুটিন দেওয়াই তো আছে। ওই রুটিন অনুযায়ী তো স্যার ক্লাস আর হচ্ছে। রুটিনের কথা যখন মনেই যেটা চেঞ্জ হচ্ছে মানে সেটা রাখেনি স্যার, সরাসরি ভুলে জানানো এটা হচ্ছে। হয়ে গেছে, আজকের জন্য দুঃখিত স্যার। আজকে তো একেবারে আমি ম্যাক্সিমাম একবার দেখলাম বোধহয় 75 এর উপরে উঠছিল কি? হ্যাঁ, 75 এর উপরে উঠে নাই স্যার আজকে। ওটাই নাই মানে আমি একবার দেখলাম 75, এখন তো 61 দেখতেছি, অনেকে বের হয়ে গেছে অলরেডি। তো গত ক্লাসগুলোতে তো আমি খুব প্লিজড হয়েছিলাম যে তোমাদের অ্যাটেন্ডেন্স গুড। হ্যাঁ, কিন্তু আজকে তো স্যার আজকে এটা ঠিক আছে। মানে অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গেছে স্যার, এজন্য আমরা দুঃখিত। যাই হোক, আগামী দিন থেকে তোমরা ইনশাআল্লাহ কমিউনিকেশন গ্যাপ রেখো না, তোমরা সবার সাথে কমিউনিকেশন রাখো ঠিক মতো, যাতে অ্যাটেন্ড করে সবাই। অনলাইন জন্য আমরা ওই অ্যাটেন্ডেন্সটা অত করতেছি না, তারপর তোমরা আবার যদি রিল্যাক্স হয়ে যাও তাহলে তো হলো না। আমরা নেব অনলাইনে এত কষ্ট করে ক্লাস, তোমাদের জন্যই তো। তোমরা যদি আবার ইন্টারেস্টেড না থাকো তাহলে তো এটা ঠিক হলো না। আর অনেকে তো স্যার ওই ক্লাস পরে দেখতে পারে, আবার স্যার অনেকের ইন্টারনেট অ্যাক্সেস থাকে না স্যার, এর জন্য একটু যাই হোক, যাদের অ্যাক্সেস নাই সেটা তো কনসিডারেবল, কিন্তু গত কয়েকদিন যেহেতু অ্যাটেন্ডেন্স যথেষ্ট ছিল, তো তাতে তো বোঝা যায় যে ম্যাক্সিমামের অ্যাক্সেস আছে। ঠিক আছে, আর স্যার স্যার আজকে ভুলেই হয়ে গেছে স্যার, ওরা আচ্ছা ঠিক গ্রুপে আছে, বলছে আমাদের বা একটু, সবাইকে এই অ্যালার্ট জন্য করে আমরা দাও, একটু ঠিক দুঃখিত আছে? স্যার, আগামী দিন থেকে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নাই স্যার গতকাল থেকে স্যার, এর জন্য একটু ঝামেলা হতে পারে স্যার। ঠিক আছে, তাহলে শেষ করে দেই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ধন্যবাদ জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।